বাবা, ও বাবা, এখানে এই সাপের খোলসটা এলো কেমন করে? ও কিছু নয়, হয়তো কোনো সাপের শরীর থেকে খুলে পড়েছে। এটা দূরে ফেলে দে মা, আমি মাঠে গেলাম। চাষি সেদিন মাঠে গিয়ে আবারও জমিতে কাজ করলো। তারপর খাবার ছড়িয়ে ঘুমিয়ে পড়ল। সেদিন আবার সাপ এলো, খাবার খেয়ে সোনার মোহর ফেলে সে চলে গেল। এই যে আজব ঘটনা, আজ আবার দুটি সোনার মোহর। এটা দিয়ে তো আমার বড় একটা বাড়ি বানানো হয়ে যাবে। ওদিকে চাষির বাড়িটা বড় হলো, প্রতিবেশী জমির মিয়া হিংসায় জ্বলতে শুরু করলো। চাষি তো ভাতই পেত না, এত টাকা পেল কোথা থেকে? কি জমির ভাই, আজ মাঠে যাওনি? কি গো, আজকাল তো মাঠে যাওয়াই দেখি না। তুমি কি আবার গুপ্তধন পেয়েছো নাকি? আর সেটা দিয়েই কি এমন বড় বাড়ি করলে? এটা তো গুপ্তধন নয় ভাই, এটা উপহার। স্বয়ং নিয়তি আমাকে এই উপহার দিয়েছে। চলি ভাই। কিছু তো ব্যাপার আছেই, ভীষণ চালাক এই চাষি। বড় বাড়ি হলেও কাকুনমালার চিন্তা যেন বেড়ে চলেছে। কে তার বাবাকে এমন উপহার দিচ্ছে সেটা ভেবে। বাবা, এমন উপহার আসতে থাকলে তো আমরা কাজ করার কথা ভুলেই যাব। আমাদেরকে এমন উপহার কে দিচ্ছে? কথাটা তুই ঠিকই বলেছিস মা, এটা তো আমার মাথায় আসেনি। আমার মনে হয় এই ব্যাপারে আমার ভাবা উচিত। তুই এক কাম কর মা, কিছু খাবার দিয়ে দে, আমি মাঠে যাব। আচ্ছা বাবা, তুমি একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। তখন কাকুনমালার বেঁধে দেওয়া খাবার নিয়ে চাষি মাঠে চলল। কিন্তু আজ তার কাজে মন বসল না। সে কাকুনের বলা কথাগুলোই ভাবছিল। আমাকে প্রতিদিন সোনার মোহর কে দিয়ে যায়? আমি আজ দেখব কে আমার উপকারী বন্ধু। আমাকে তো জানতেই হবে। খাবারগুলো এখানে ছড়িয়ে রাখি। চাষি খাবারগুলো ছড়িয়ে রেখে ঘুমের ভান করে শুয়ে রইল। আর শঙ্খরাজ এসে যখন খাবার খাওয়া শুরু করলো, তখন চাষি উঠে পড়ল। তার মানে আমার রাখা খাবারগুলো তুমি খাও, আর এর বিনিময়ে আমাকে সোনার মোহর উপহার দিয়ে যাও। আমাকে দেখে নিয়ে তুমি ভীষণ ভুল করলে। এখন আমার সাথেই তোমার মেয়েকে বিয়ে দিতে হবে, নয়তো তোমাকে মরতে হবে। এসব তুমি কি বলছো? সাপের সাথে কি করে মানুষের বিয়ে হতে পারে? আমার সোনার প্রতিমা মেয়েকে আমি সাপের সাথে বিয়ে দিই কেমন করে? তার চেয়ে তুমি আমাকেই মেরে ফেলো। মরার আগে তোমার শেষ ইচ্ছেটা বলে ফেলো। কি ইচ্ছে তোমার? আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। বেশ, তবে তাই চলো, কিন্তু তারপর আর কোনো বায়না জুড়তে পারবে না। ঠিক আছে নাগ মহারাজ, আমার মনে থাকবে। চাষি তখন সাপকে নিয়ে চলল তার কুঠিরে। কাকুরমালা তখন বারান্দায় বসে ফুলের মালা গাচ্ছিল। বাবা, তুমি এ সময় কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? মারে, এই সাপটা আমাকে এতদিন মোহর দিত, কিন্তু আমাকে কে মোহর দেয় জানতে আমি সজাগ ছিলাম। তখন আমি একে দেখতে পাই। এ বলেছে তোর সাথে তার বিয়ে দিতে, নইলে সে আমাকে মেরে ফেলবে। তুমি ভয় পেও না বাবা, আমি এই বিয়েতে রাজি আছি। তুমি আয়োজন করো। কি বলছিস কি তুই? আমি ঠিকই বলছি বাবা। আমি সেদিন আমার তপস্যা ভাঙতে ফুলের মালা নদীতে ছুঁড়েছিলাম। সেই মালা পড়েছিল একটা সাপের গলায়। আমি ভয় পেয়ে যদিও সেদিন তোমাকে কিছুই বলিনি। আমার ভাগ্যে যা আছে তাই হবে। কোনো উপায় না পেয়ে চাষি কাকুরমালা আর শঙ্খরাজের বিয়ে দিয়ে দিল। বিয়ে নিয়ে সবার কত স্বপ্ন থাকে। তুমি তো বনের জীব, তোমার সাথে গল্প বলে তোমাকে বিরক্ত করব না। তুমি ঘুমিয়ে পড়ো। সেদিন রাতে অনেক ধন সম্পদ দিয়ে সেখান থেকে সাপ বনে ফিরে যায়। সকালে উঠে কাকুরমালা তার সাপ স্বামীকে খুঁজতে শুরু করে,
কিন্তু কোথাও পায় না। উল্টো অনেক হিরে মানিক ভর্তি ঝুড়ি দেখে সে ভীষণ অবাক হয়। বাবা, বাবা, তুমি কোথায়? মা কাকন, তুই সুস্থ আছিস? সাপটা তোর কোনো ক্ষতি করেনি তো? সারা রাত ভরে আমি দু চোখের পাতা এক করতে পারিনি। আমি তোর সাথে অন্যায় করেছি মা। সবই নিয়তির খেলা বাবা। আমার সাপ স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও হয়তো চলে গেছে, কিন্তু দেখো ওদিকে কত কি উপহার দিয়ে গেছে। আমাদের তো ভাগ্য ফিরে গেল রে মা। আমাদের আর কষ্ট করতে হবে না। না বাবা, তা হয় না। আমি আমার সাপ স্বামীকে খুঁজে নিয়ে আসবো। ও হয়তো আমার অপেক্ষায় পথ চেয়ে আছে। কোথায় খুঁজবি তুই ওকে? এই যে দেখো, মাটিতে সাপ যাওয়ার চিহ্ন পড়ে আছে। এটা ধরেই এগিয়ে যাব। কাকন, তুই যাস না মা, আমাদের কোনো ভুল হচ্ছে। বিয়েটা হয়ে গেছে বাবা, আর বিয়ের পর মেয়েদের স্বামী সব। তুমি নিজের খেয়াল রেখো বাবা। চলি। সাপের যাওয়ার চিহ্ন দেখে কাকনমালা সেই পথে এগিয়ে যেতে শুরু করলো। চলতে চলতে সে এসে পৌঁছলো বনের গভীরে। এটা কি করলি শঙ্খরাজ? কেন মেয়েটাকে তোর সাথে নিয়ে এলি না? ওরা খুব সৎ, ওরা চাইলেই আমার ক্ষতি করতে পারতো, কিন্তু ওরা তা করেনি। সন্ন্যাসীর কথা মতো পূর্ণিমার আগে বিয়ে করার কথা ছিল, সেটা হয়ে গেছে। এসব নিয়ে আর ভেবে লাভ নেই। তুমি কথা বলতে পারো? কই, সারা রাতে তো একটাও কথা বলনি। আমি তোমার খোঁজেই এই বনে এসেছি। আমি সব ছেড়ে তোমার কাছে এসেছি। আমি জানতাম তুমি আসবে, তবে তুমি এসে ঠিক করনি। একটা সাপের সাথে তুমি ঘর করবে কেমন করে? বিধাতা আমার কপালে যা লিখেছিল তাই হয়েছে। আমার তাতে কোনো আফসোস নেই। আমার শঙ্খরাজ তো তার যোগ্য বধূই নির্বাচন করেছে। এসো মা, আমি ওর মা। মহারানী হয়েও সাপ ছেলের জন্ম দেওয়ার জন্য বনে নির্বাসন নিয়েছি। আমার পরে তুমি আমার পুত্রকে আগলে রাখবে। ঠিক আছে মা, তাই হবে। তবে আমি আপনাদের সাথে এখানেই থাকতে চাই। দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। কি করে তাড়াবো? তুমি তো আমার মেয়ে কাকনমালা। তখনই সেখানে সন্ন্যাসী এলো। সন্ন্যাসী বাবা, আপনার দিব্য দৃষ্টি তো প্রখর। আমার স্বামী কি সত্যি সাপ? না কাকনমালা, যখন রাজকুমার মহারানীর গর্ভে ছিলেন, রাজা তখন এক নাগরাজকে মেরে ফেলে, আর তার অভিশাপেই এর জন্ম। আমার শঙ্খরাজের আর কোনো বিপদ নেই তো সন্ন্যাসী বাবা? না মহারানী, তবে এ তো আশ্চর্যের ব্যাপার। যুবরাজ যে রাজা হবেন মহারানী, আমার দিব্য দৃষ্টিতে তাই বলে। আমি চলি। সেদিন রাতে কাকনমালা খুব মন দিয়ে খাবার বানায়। খাবার প্লেটে নিয়ে সে আসন পেতে বসে। তোমাকে না খাইয়ে তো আমি খেতে পারি না। আর আমি তোমার কুঠিরের প্রথম আহার তোমার হাতেই করতে চাই। তুমি তো সেটা পারবে না, তাই আমি না খেয়ে ঘুমাবো। কেন এমন করছো কাকনমালা? এতে যে আমার শঙ্খরাজ কষ্ট পাচ্ছে। না মা, অনেক হয়েছে। যার অনুভূতি আছে, যে কথা বলতে পারে, আমিও দেখতে চাই সে আদৌ সাপ নাকি সাপের খোলসে লুকিয়ে থাকা কোনো মানুষ। আমি সাপের খোলস নামে একটি বইতে পড়েছিলাম সাপের সাথে চাষি কন্যার বিয়ে হয়, কিন্তু তারপরের পৃষ্ঠাগুলো সেখানে ছিল না। আমাকে বাধা দেবেন না মা, শুধু আজকের রাতটা। বেশ, তুমি যা ভালো বোঝো তাই করো। সেদিন রাতে যখন মহারানী আর কাকনমালা ঘুমোচ্ছিল, তখন সাপ তার খোলস ছেড়ে মানুষের রূপে এসে খেতে বসলো। কাকনমালা তখন উঠে সাপের খোলসটা হাতে নিয়ে জ্বালিয়ে দিল। এটা কি করলে কাকনমালা? এবার কি হবে? তুমি অভিশাপ মুক্ত হলে কুমার। ধন্যবাদ কাকনমালা,
তোমার বুদ্ধির কারণেই আমি আমার ছেলেকে ফিরে পেলাম। চলো আমরা রাজবাড়িতে ফিরে যাই। কেন প্রাসাদে ফিরবো মা? এতগুলো বছর আমরা বনে কাটিয়েছি। মহারাজ কি কখনো আমাদের সাথে দেখা করতে এসেছেন? কখনো কি খবর নিয়েছেন আমাদের দিন কেমন কেটেছে? বাবা শঙ্খরাজ, তুমি ভুল বুঝছো। মহারাজ লুকিয়ে দুধ পাঠাতেন বলেই আমরা এখানে গভীর বনে নিরাপদে ছিলাম। মহারাজের মতো নিষ্ঠাবান মানুষ আর হয় না। শুধু প্রজা আর বহিঃশত্রুর আক্রমণের ভয়ে তোমার জন্মের খবর আমরা লুকিয়ে রেখেছিলাম। আজ সময় এসেছে বাবা। আমারও তাই মনে হয় যুবরাজ, আপনি আপনার প্রাসাদে ফিরে যান। তুমি তো আর সাধারণ চাষী কন্যা নও কাকনমালা, তুমি এখন এই রাজ্যের যুবরানী। চলো আমরা সবাই প্রাসাদে ফিরে যাই। তখন তারা তিনজন প্রাসাদে ফিরে গেল। এতদিন পর মহারানীকে প্রাসাদে দেখে মহারাজ ভীষণ খুশি হলো। মহারানী, তুমি এসেছো? তবে কি তোমার এই হলো আপনার পুত্র শঙ্খরাজ মহারাজ, আর ও কাকনমালা, আমাদের যুবরানী। আমি এত খুশি কোথায় রাখবো? এই, কে আছিস? প্রজাদের রাজবাড়িতে আসতে বল। রাজ্যের সবাইকে ভুরিভোজের ব্যবস্থা কর। কাকনমালা, তোমার বুদ্ধি ধন্য। ধন্যবাদ যুবরাজ, এই প্রথম কেউ আমার বুদ্ধির প্রশংসা করলো। এরপর তারা সবাই মিলে